যাতে আমরাও আরো একটু এগিয়ে যেতে পারি, সেই ব্যবস্থার জন্য এই হাসপাতালের যত ডাক্তার নার্স আছেন আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা সাধারণ রোগীর লগে খারাপ ব্যবহার আচরণ করেন না। আর অপরিষ্কারের ব্যাপারে আমি দেখছি আমাদের উপজেলা সমন্বয় সবাই কয়েকবার মুজাম্মেল সাহেব বলছে, তার যে সরকারি যে অনুদান পায় আর যে হাসপাতালের যে খরচ, এগুলার কিন্তু কোনো সময় সে করতে পারে না। সে নিজের পকেট থেকে অনেক সময় আমি দেখছি, আমি একদিন বলছিলাম, বলছে যে আমি ক্যাপ লাগাইছি, আমি এই করছি সেই করছি, নিজের পকেটের থেকে মনে হয় সে কিছু খরচ করে। একবার দেখছি আমি সে সাইজের লোকের অভাব আছিল পৌর মেয়রের কাছে, জানি না সে পায় কিনা। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব কাছে সে অনেকবার চাইছে, জানি না চেয়ারম্যান সাহেব আজকে বলবা তার 5 বছরে সে হাসপাতাল আমাদের উপজেলা পরিষদ থেকে কি সহযোগিতা আমরা করছি, অবশ্যই করছি, যে যেহেতু বারবার চাইছে। আমি বলবো সকলে এটা আমাদের এমপি মহোদয় দিকে আমাদের ছোটখাটো সন্তান, আমরা এখন হাত বাড়াইবার জায়গা আছে, কথা বলার জায়গা আছে, আমরা ভয় ভীতি না পেয়ে তার কাছে হাসপাতালের পক্ষ থেকে সুবিধা অসুবিধার কথা বলে এগুলা সব সমস্যাগুলো সমাধান হয় বলে আমি পরিশেষে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে এখানে অনেকে অনেক কথা বলেছেন। আমাদের হাসপাতালে আমরা যারা ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফ আছে, আমরা কোনো সময় চাই না যে আমরা একটা রোগী অসুস্থ অবস্থায় বাইরে যাক, আমরা সবসময় চেষ্টা করি যাতে রোগীটা সুস্থ হয়। আপনারা জানেন যে উপজেলা লেভেলে সব রোগী চিকিৎসা দেওয়া আসলে খুবই ডিফিকাল্ট, এবং জেলা লেভেলে সব রোগী চিকিৎসা দেওয়া যায় না। সেটা আমাদের একটা নির্দিষ্ট রেফারেল সিস্টেম চালু আছে। হয়তো মাঝে মাঝে অনেক রোগী রেফার করা লাগে, বিভিন্ন পরিস্থিতি বিবেচনা রোগী রিকোয়েস্টও করা লাগে। তো আমাদের ডাক্তাররা চেষ্টা করে যে চিকিৎসা দেওয়া। এবং আমি অন্তত এখানে জয়েন করার পর থেকে, আগে জানেন আপনারা আমাদের বিময় ডক্টর এলাকারই সন্তান, উনিও জানেন যে আগে হাসপাতাল আসলে সুরঞ্জন বাবু নামে একজন ডাক্তার সবাই, আমিও ছোটবেলায় আমার বানি আছে ওনার কাছে যাইছিলাম, ওনাকে সবাই চিনত, হাসপাতাল আসলে ওনার কাছে করে যেত। কিন্তু আমি এখানে জয়েন করার পরেই কিন্তু আমি এমার্জেন্সিতে সর্বক্ষণ এমবিবিএস ডাক্তার থাকে 24 ঘন্টা, কোনোদিন ঈদের দিনও থাকে, পূজার দিনও থাকে, কোনো বন্ধ নাই। এবং আমাদের নার্সরা তো উপরে আছে, নার্সরা তো 1 সেকেন্ডও বসারও সুযোগ পায় না, কারণ রোগী থাকে 70 জন, নার্স থাকে 3 জন। তো 70 জন রোগীকে ইঞ্জেকশন দিতে গেলে 5-6 ঘন্টা চলে যায়। এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি রোগী আসছে, 2-3টা রোগী একসাথে এসে ঝামেলা করতে যায়, আমারটা আগে দিলে, আমারটা আগে, এটা নিয়ে একটা ঝামেলা হয়। তো আমি আশা করি। আর একটা যে প্রবলেম হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি আগেও বলেছি, আমি এর আগে উপজেলা পরিষদের বিভিন্নবার বলেছি, আমি মেয়র মহোদয়ের কাছে চাইছি যে আমার কয়েকটা পরিচ্ছন্নতা কর্মী দেন, যেটা আমি এখনো পাইনি, আর বছর থেকে বলতেছি। এবং উপজেলা পরিষদে আমি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় গত বছর আমাদের এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন লাগিয়ে দিয়েছেন উপজেলা পরিষদ থেকে, জায়গা পাম্প থেকে, এবং সূচি ওটাও দিবেন, আমাকে আশ্বস্ত করেছেন। তো এখন যেহেতু আমাদের এমপি মহোদয় আছেন, আমরা ছোট কিছু কাছে চাই না, আরো বড় জিনিস চাইবো। আমাদের সজ্জা হচ্ছে 50, এটা আমরা রুগী গত মাসে রুগী ছিল প্রায় প্রতিদিনই 70টা 80টা 90টা, আজকে 71টা রুগী ভর্তি আছে। তো আমি এমপি মহোদয়ের কাছে চাইবো যে আমাদের হাসপাতালকে যেন 100 শয্যায় রূপান্তরিত করেন, এই উদ্যোগ যাতে উনি নেন, কারণ আমি শুনেছি কয়েকটা হাসপাতালকে 100 শয্যায় রূপান্তরিত করা হবে। আমাদের এমপি মহোদয় অনেকগুলা আমাদের এমপি মহোদয় যে উদ্যোগ নেন, কারণ এখন স্বাস্থ্যমন্ত্রী উনিও কিন্তু এক সময় অবিলম্বেরই মানুষ ছিলেন, বড়
বাড়ি হচ্ছে ভীষণ আছে তো আমি আশা করি আমাদের এবারে একটা ব্যবস্থা নেবেন আরেকটা যেটা দরকার হাসপাতালে অপারেশন চালু নাই না তখন তাহলে আমাদের আপনার নিচে গেলে দেখতে পাবেন সব আছে কিন্তু আমাদের anesthesia আমার সাথে হইতে হয় এবং সার্জারি কেউ নাই কিন্তু আমাদের জানেন যে মাধবপুরে সিজার এবং গাইড ডাক্তার আছে প্রদানের ব্যবস্থা নেই স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলে এবং আমরা খুব তাড়াতাড়ি আমি আশা করি আমাদের যে নেক্সট মিটিং ইতিমধ্যে ডাকবেন তার আগে এটা ব্যবস্থা নেবেন তাই আমরা নেক্সট মিটিং আগে আমরা অপারেশন চালু করতে পারবো আরেকটা হচ্ছে চালু করার জন্য অ্যানেস্থেসিয়া সার্জারি এবং গাইনি ডাক্তার এটা একটু মধ্যে চেষ্টা করলে পেয়ে যাবো হয়তো সপ্তাহ 2 সপ্তাহ পেয়ে যেতে পারি তাহলে আমরা ওটি চালু করতে পারবো সাধারণ জনগণকে আমরা স্বল্প মূল্যে সেবা দিতে পারবো আর কারণ আপনারা জানেন যে এখানে কিন্তু সরকারের নির্ধারিত একটা ফি দেওয়া লাগে অনেকে এসে এটা নিয়ে ঝামেলা করে যে কেন 3 টাকা টিকিট দেবো কেন 5 টাকা দেবো এটা কিন্তু টাকাটা আমি নিচ্ছি না এটা প্রতি মাস শেষে আমার রাজস্ব খাতে জমা দেওয়া লাগতেছে এবং অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভাড়া আছে ভাড়াটা কিন্তু আমার জমা দেওয়া লাগতেছে এবং এটা আমাকে ইন্টারনেটে বিশেষ আপলোড করা লাগতেছে তো এই বিষয়টা সবাই খেয়াল করবেন এবং কেবিনে যে রোগী থাকে সেটারে কিন্তু দিন প্রতি 100 টাকা ভাড়া আছে সবাই এটা মানতে হবে এটা একটা কোনো বাণিজ্য করতে টাকা নেই কিন্তু এটা তো আমার সরকারি হিসাব আছে হিসাব অনুযায়ী আমার টাকা জমা দেওয়া লাগতেছে এমনকি আমার নিজের বাড়ির রোগী আমি বলছি না কেবিনে ওয়ার্ডে যাও টাকা দেওয়া লাগে আমার নিজের চাচা এখানে মারা গেছেন আরো 5 মাস আগে আমি ওনারও কেবিনে রাখিনি ওয়ার্ডে রাখছি তো আমাদের অনেক ভুলভ্রান্তি আছে এতদিন আমাদের এই মিটিংটা নিয়মিত হতো না এখন আশা করি আমাদের বিমলোদয় নিয়মিত মিটিং করবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ওনার দিক নির্দেশনা আমরা এই যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো এগিয়ে নিয়ে যাবো যাতে মানুষকে বিশেষ করে গরিব মানুষ যারা সামর্থ্য আছে তারা তো ইন্ডিয়াতে যাচ্ছে কিন্তু আমরা তাতে যে তৃণমূল পর্যায়ে যারা একদম গরিব মানুষ তাদের সেবাটা যাতে নিশ্চিত করতে পারি আরেকটা বিষয় হচ্ছে সবাই কমপ্লিট করে ওষুধ পায় না এটা তো জেনে অবাক হবেন আমাদের জনসংখ্যা হচ্ছে প্রায় 3.5 লাখ কিন্তু আমরা ওষুধের জন্য ওষুধ পাই কত লাখ টাকা 70 লাখ টাকার ওষুধ পাই এক বছরে 70 লাখ টাকার ওষুধ মানে একজনের জন্য 20 টাকা বছরে যেটা যদি 3.5 লাখ মানুষ এখানে আমাদের এখানে সেবা নিত তাহলে আমাদের কিন্তু একদিনে ওষুধ শেষ হয়ে যেত কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা ওষুধটা পাই 70 লাখ টাকার ওষুধ এবং সেটা কিন্তু সারা বছর সেবা দেয় এক বছরে 3.5 লাখ মানুষের জন্য বছরে 20 টাকা পড়ে এটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং আমরা তো এইভাবে ম্যানেজ করে ওষুধ দেই কারণ আমি যদি একদিনে ওষুধটা শেষ করি পরের দিন দিতে পারবো না আমরা কিন্তু ব্যবস্থাপনা করে দেই যে সারা বছর যাতে ওষুধ পায় এই জন্য অনেক সময় ওষুধের শর্ট হয় এই জিনিসটা সবার খেয়াল রাখতে হবে এবং এটা হাসপাতালটা চালাইতে হলে কিন্তু এটা একটু প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মতো চালাতে হবে যে আমাদের এখানে জনপ্রতিনিধি আছে ওনাদেরকে এগিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের যে বাজেটে স্বাস্থ্য খাতের যে 10 থেকে 15% নিয়ম মহোদয় জানেন এটা কিন্তু স্বাস্থ্য খাতে দেওয়ার কি আছে কিন্তু এটা আমরা সবসময় পাই না আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি আগের মিটিংয়ে বলছি সব চেয়ারম্যান মহোদয়রা কিন্তু এখানে খরচ করতে খুব একটা উদ্যোগী হন না মনে হয় আমি জানি না কেন হন না তো এই বিষয়টা আমাদের চেয়ারম্যান মহোদয় যথেষ্ট আন্তরিক মানে আমাদেরকে গত বছরে যে সেন্ট্রাল এক্সপেরিমেন্ট দিয়েছেন আইপিএস দিয়েছিলেন তো এবার যারা অর্ডার দিবেন আমি এখন যেহেতু আমাদের এমপি মহোদয় পাইছি আমি আমি একটা সোলার প্যানেল যদি দেওয়া যায় একটা আইপিএস দেওয়া যায় তাহলে এটা কারণ জেনারেটর থাকলে আবার তেলের বিষয় আছে এটা কিন্তু আমি নিয়মিত না জেনারেটর আমি ইমার্জেন্সি ইউজ করব কিন্তু আপনাদের আইপিএস বড় আইপিএস বা সোলার প্যানেল দিতে পারবেন আমাদের তাহলে আমাদের এটা কি হবে আর হচ্ছে আমাদের ওই যে সব ওষুধ কিন্তু ইমার্জেন্সি ওষুধ কিন্তু অনেক সময় সাপ্লাই থাকে না এই জন্য কিন্তু একটা
আমাদের বলছেন যে একটা ফার্মেসি খোলা রাখবেন, এই ব্যাপারে একটু দৃষ্টি রাখবেন যে অনেক শুধু একটা ওষুধের জন্য আমার অভিযোগ দেওয়া লাগে, এই ওষুধটা সোনারঘাট ফার্মেসি খোলা থাকে কিন্তু ফার্মেসি খোলা থাকে না। আর একটা বিষয় হচ্ছে হাসপাতালের ভিতরে আপনি দেখছেন একটু মধ্যে দোকান মুহূর্তে অনেক কম দাঁড়ানো, সিএনজি দাঁড়ানো, কিন্তু বাইরে আমি প্রত্যেকটা উপজেলা আইন শৃঙ্খলা মিটিংটা বলি যে ওনারা যত এসে পার্কিং করে লাগে বললেও শুনে না, সব পার্কিং মনে হচ্ছে যে হাসপাতালের জন্য একটু পার্কিং সব সিএনজি প্রাইভেট মাইক্রোবাস পার্কিং করে রাখে, ব্যাপারে একটু দৃষ্টি দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেক রাস্তা দেখা যায় অনেক বকাটের ছেলে এবং মাদকের সবসময় আসে, ওনারা এসে বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে নার্সদেরকে বা বিভিন্ন স্টাফদেরকে। বিভিন্ন হাসপাতালে জানেন অনেক বড় কম্পাউন্ড বিভিন্ন এলাকায় গিয়ে এখানে মাদক সেবন করে, তো ওসির মধ্যে এই ব্যাপারে দৃষ্টি রাখবেন। আমাদের আছে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, ওনার শপথ নেওয়ার এত তাড়াতাড়ি যে আমাদের মিটিংটা করছেন এই জন্য আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি নিজে আমাকে বলছেন যে মিটিংটা আয়োজন করে। আমিও এলাকার সন্তান, আমিও চাই হাসপাতালটা ভালোভাবে চলুক, আমি কখনোই চাইবো না যে হাসপাতালটা খারাপ চলে। এখন এমপি মহোদয় আমি জানি যে ওনারও ইচ্ছা হচ্ছে হাসপাতাল নিয়ে ওনার একটা প্ল্যান আছে এবং সব কিছু নিয়ে ওনার প্ল্যান আছে। তো হাসপাতাল আমি আশা করি উনি এই 5 বছরের ভিতরে খুব তাড়াতাড়ি হাসপাতালকে 100 শয্যায় রূপান্তরিত করবেন, ওর একটা মডেল স্থাপন করবেন, মডেল স্থাপন করবেন, ডাক্তার নার্স এবং মডেল হাসপাতাল হিসেবে যা যা দরকার কোনো পদে ঘাটতি থাকবে না, সব ইকুইপমেন্ট থাকবে। যদি প্রয়োজন এখানে আইসিইউ বেড স্থাপন করা, ডায়ালাইসিস স্থাপন করা, মানে এইসবগুলি কিন্তু একটা ডায়ালাইসিস করার জন্য সিলেট যাওয়া লাগে, একটা মরিবাজার যাওয়া লাগে এবং এটা খুবই কষ্ট, সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করা লাগে। যদি এমপি মহোদয় চেষ্টা করেন এবং এখন যে স্বাস্থ্য মহোদয় আছেন উনিও ডাক্তার, উনি কিন্তু বুঝেন যে কোন হাসপাতালে কি লাগবে। এমপি মহোদয় যদি চেষ্টা করেন অবশ্যই আমি জানি ওনার চেষ্টা এগুলা আমি না বললেও উনি এগুলা করবেন। তো আমি ওনাকে আবার বলতেছি যে উনি যাতে অচিরেই এগুলোর ব্যবস্থা নেন যাতে আমরা মানুষের মুখে শুনতে না পারি যে সোনার হাসপাতালে সেবা পায় না। আর আমাদের দিক থেকে বিশেষ করে আমার যত ডাক্তার নার্স এবং যত স্টাফ আছে আমি এনশিওর করতে পারি যে আমাদের পক্ষ থেকে কোনো অবহেলা ঘাটতি থাকবে না। আর আমাদের যেহেতু এখন অভিভাবক হয়েছে আমাদের এমপি মহোদয়, ওনার নির্দেশনা আমরা কাজ করবো। আমাদের সাথে আমাদের সহযোগী হিসাবে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, ভাইস চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের ইউনিয়ন মহোদয় আছেন, আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করে যাবো। তো আমি আবারও ধন্যবাদ জানাই বিশেষ করে